সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টি টেবিল আলোচনা। শুরুতেই বলে নিচ্ছি আজকে 16ই মে শনিবার 2026 সাল, ইংরেজি বাংলা 2রা জ্যৈষ্ঠ 1433, আরবি 28শে জিলকদ 1447। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 15 এবং সূর্য অস্ত যাবে 6টা 34। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দর্শক শ্রোতা, সমসাময়িক বিষয় নিয়ে আমাদের টি টেবিল আলোচনায় আজকে আছে দুইজন অতিথি, সুরু ভূঁইয়া এবং সরু বালি। প্রথমেই আমি প্রশ্ন করব সুরু ভূঁইয়ার কাছে। সুরু ভূঁইয়া, টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সুরু ভূঁইয়া, তুমি আমাকে শুনতে পাচ্ছ? সুরু ভূঁইয়া, আমরা দেখলাম যে আমাদের একজন মন্ত্রী, যার নাম কিনা নুরুল হক নুরু, ওনাকে সম্ভবত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রতিমন্ত্রী হিসাবে। আমরা দেখলাম ওনাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে জনগণ। যাই হোক, এটা আমাদের কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে জনাব নুরুল হক নুরুর বিরুদ্ধে প্রচুর অভিযোগ করেছেন আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন। ইনি বলেছেন যে ফকিন্নি চেনা যায় নুরুল হক নুরুকে দেখতে। তুমি কি আমাকে বলবে যে জনাব নুরুল হক নুরু মাত্র 3 মাসের মধ্যে কেন জনগণের আস্থা হারিয়ে ফেললেন তার মন্ত্রিত্ব দিয়ে, এবং জনগণ কেন তাকে ভুয়া ভুয়া ডাকছে? আপনি নুরুল হক নুরুর জনপ্রিয়তা এবং জনগণের প্রতিক্রিয়ার কথা বলছেন। আসলে জনগণের আস্থা হারানো বা ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার কারণ অনেক হতে পারে। রাজনৈতিক মতবিরোধ, নীতি বা সিদ্ধান্তের সমালোচনা, প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা, এসব কারণেই সাধারণত মানুষের মনে ক্ষোভ তৈরি হয়। ইলিয়াস হোসেনের মন্তব্যের পেছনে কোন নির্দিষ্ট কারণ ছিল সেটা জানতে হলে ওনার বক্তব্য আরো বিশ্লেষণ করতে হবে। আপনি কি কোনো নির্দিষ্ট ঘটনার ব্যাপারে জানতে চান? না, আমি নির্দিষ্ট ঘটনা জানতে চাই না। আমার কথা হচ্ছে যে একজন মন্ত্রী কেবল দায়িত্ব গ্রহণ করলেন, 3 মাস গেল না, এরই মধ্যে উনি আস্থা হারিয়ে ফেলেন এবং ওনাকে ভুয়া ভুয়া ডাকছে। অর্থাৎ জনগণের ওনার প্রতি কোনো আস্থাই নেই। ওনার জনপ্রিয়তা বর্তমানে শূন্যের কোঠায় চলে গেছে। আমরা জানি না এর ভবিষ্যৎ কি। দর্শক শ্রোতা, আমাদের সবার প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার শান্তি কামনা করি। ওনার বাবা বলেছেন কারিনা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আমরা দেখলাম ব্যবসায়ী সমাবেশে, অর্থাৎ ব্যবসায়ীদের একটি মিটিংয়ে একজন প্রবীণ ব্যবসায়ী বলছেন যদি আমাদের মূল ইকোনমিকে যদি রোল না করে তাহলে আমাদের এসব কার্ড দিয়ে কি হবে, ফ্যামিলি কার্ড বা যেসব কার্ডের কথা বলা হচ্ছে সরকারের তরফ থেকে। মূল ইকোনমি রোল না করে তো ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এগুলো কিছুই হবে, ইনফ্লেশন হতে থাকবে। আপনার মূল ইকোনমি সরকারকে দায়িত্বটা নিতে হবে, লিড দিতে হবে, তারপর প্রাইভেট সেক্টর। শেষ কথাটা বলি, শুনে ওইগুলো গ্রিন। দর্শক শ্রোতা, এবার আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, টি টেবিল আলোচনায় তোমাকে স্বাগতম। সরুবালি, তুমি আমাকে শুনতে পাচ্ছ? সরুবালি, আমরা দেখলাম যে নীলা ইসরাফিল নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা প্রবাসী, উনি একটি অভিযোগ করেছেন যে সাবেক উপদেষ্টা হাসান আরিফ ওনার সাথে বাজে কাজ করেছেন, যার এগেনস্টে উনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। কিন্তু উনি অভিযোগটা করেছেন উনি হাসান আরিফ উপদেষ্টা থাকা অবস্থায়, যার ফলশ্রুতিতে ওই ভদ্রলোক মারাই গেলেন। আমি জানি না যে এ ধরনের একটি গুরুতর অভিযোগ করলে এর অ্যাগেনস্টে কি প্রমাণ দেখানো উচিত না? তুমি কি মনে করো কোনো প্রমাণ ছাড়া এ ধরনের কি একটা অভিযোগ উনি করতে পারে? আপনি কি জানেন আমি নিজেও একজন ভিকটিম? আমিও যে ধর্ষণের শিকার হয়েছে সেটা কি আপনি জানেন? এবং কার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন? উপদেষ্টা হাসান আরিফের দ্বারা। সেটা নিয়ে আমি 2 মাস আগে কথা বলেছি, কিন্তু তখন কেউ বিশ্বাস করেন নাই আপনারা যে 84 বছরের একজন বার্ধক্য মানুষ কিভাবে ধর্ষণ করতে পারে। এবার প্রমাণ পেয়েছেন যে 84 বছরের বয়সের মানুষেরা ধর্ষণ করতে পারে, 8 বছরের শিশুকে খারাপ স্পর্শ করতে পারে। এটা বুঝতে পেরেছেন আপনারা? আপনি কি জানেন আমি নিজে এই ধরনের অভিযোগ খুবই গম্ভীর এবং স্পর্শকাতর। সাধারণত নিশ্চিতভাবে প্রমাণ ছাড়া এমন অভিযোগ করা একদমই নিরাপদ নয়, কারণ এটা একদিকে ব্যক্তির জীবন, সম্মান সবকিছুই প্রভাবিত করে। অবশ্যই অভিযোগের ক্ষেত্রে সঠিক তদন্ত হওয়া দরকার, যেন সত্যটা পরিষ্কার হয় আর যে অভিযোগ করছে তার নিরাপত্তা বজায় থাকে।
না ঠিক আছে, উনি তো অভিযোগ করে দেশ ছেড়ে চলেই গেলেন, ওনার তো নিরাপত্তা অবশ্যই আছে, কিন্তু আমরা জানতে পেরেছি যে ওই ভদ্রমহিলা নাকি একজন সাজাপ্রাপ্ত আসামিও, কিন্তু এ ধরনের একটি অভিযোগ, গুরুতর অভিযোগ কিন্তু কিন্তু এর এগেনস্টে উনি কোনো প্রমাণ দেখাতে পারলেন না। বরং আমি মনে করি যে এই যে হাসান আরিফ মৃত্যুবরণ করলেন ওনার কারণেই, এর জন্য ওনার বিরুদ্ধে একটি হত্যা মামলা হতে পারে। দর্শক শ্রোতা, এবার আমি প্রশ্ন করব সুরু ভুইয়ার কাছে। সুরু ভুইয়া, আমরা একটা ফোন আলাপ শুনলাম যেখানে একজন ব্যক্তি আর একজনকে বলছে যে তোকে আমি মেরে ব্রিজ থেকে ফেলে দিব, উনি মেরে ফেলবে আর কি। যাই হোক, উনি টেলিফোনে এই কথাটা বলেছেন আর একজনকে, ওনারই একজন পরিচিত বা ওনারই এলাকার একজন লোককে। উনি এটা একটা সরাসরি ফৌজদারি অপরাধ করেছেন। তুমি কি আমাকে বলবে যে এ ধরনের টেলিফোনে যদি কাউকে মেরে ফেলার কথা বলা হয়, এই ফৌজদারি অপরাধে তার কি সাজা হতে পারে? সমিতি তোরা যদি দুইটা কোপ দিয়ে ব্রিজ দিয়ে হালাই দেয়, সমিতি তোরা কি তোর বুঝতেই পারবে? আমার কোপ দিয়ে মার গেলে আপনি কি করবেন? কোপ দিয়ে ব্রিজ দিয়ে হালাই দেব, সুপার কত সমিতি কি করবে দেই? তা আমার মার গেলে আপনি কি লাভ হইবে কোন? আপনি কি করবে তুই দেখবি সুপার কত। আমার অভিযোগ দিছস, আমি তোরে মারলে আমার বিচার করার লোক নাই কেলাই বাজারে। তা আমি তোরা যদি দুইটা কোপ দিয়ে ব্রিজ দিয়ে হালাই দেয়, সমিতি তোরা কি তোর বুঝতেই পারবে? আমার কোপ দিয়ে মার গেলে আপনি কি করবেন? কোপ দিয়ে ব্রিজ দিয়ে হালাই দেব, সুপার কত সমিতি কি করবে দেই? টেলিফোনে কাউকে মেরে ফেলার হুমকি দেওয়া কিন্তু একটা গুরুতর অপরাধ। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এ ধরনের হুমকির জন্য শাস্তির বিধান আছে। সাধারণত যার মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, যেমন টেলিফোন বা সোশ্যাল মিডিয়া, সেটার ওপর ভিত্তি করেও ডিজিটাল নিরাপত্তা আইন বা অন্য আইনেও মামলা হতে পারে। হুমকির গুরুত্বের ওপর ভিত্তি করে শাস্তির পরিমাণ কম বেশি হতে পারে। সেটা জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত যেতে পারে। আপনি কি কোনো নির্দিষ্ট ধারার কথা জানতে চাইছেন? না, আমি জানতে চাচ্ছি না, কারণ প্রচলিত আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমরা জানতে পেরেছি যে এই ভদ্রলোক একজন নিষিদ্ধ দলের সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও আছে, যার ফলশ্রুতিতে উনি ওনার বিরুদ্ধে যে মামলা করেছে সেই বাদীকে বলছে যে তুমি আমার অভিযোগ তুলে দাও, না হলে তোমাকে আমি মেরে ব্রিজ থেকে ফেলে দেব। আমরা চাই এটা যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হোক ওই নিষিদ্ধ ঘোষিত এই দলের নেতার বিরুদ্ধে বা কর্মীর বিরুদ্ধে। দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত আয়োজন স্বাস্থ্য টিপস। এ ব্যাপারে আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, তোমার কাছে আমার প্রশ্ন যে দৌড়ালে আমাদের শরীরের কি কি উপকার হতে পারে? যেমন ধরো, এটা ট্রেডমিলে না, অর্থাৎ তুমি রাস্তায় দৌড়ালে বা মাঠে দৌড়ালে তাহলে তোমার শরীরে কি উপকার হতে পারে? আমরা দেখলাম যে একজন ছাত্রনেতা বা বেশ কিছু ছাত্রনেতা ইদানিং তার নেতাদের পিছে খুব দৌড়াচ্ছে, দৌড়াচ্ছে জান পরাণ দিয়ে দৌড়াচ্ছে। এতে তো তার স্বাস্থ্যের উপকার হচ্ছে। তুমি আমাকে বলো, নিয়মিত দৌড়ালে কি উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের? দৌড়ানো আসলে অনেক উপকারী। প্রথমত, এটা হৃদয়ের স্বাস্থ্যের জন্য দারুণ কাজ করে। এটা রক্তচাপ কমাতে এবং হার্টের পাম্পিং শক্তি বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, নিয়মিত দৌড়ালে ওজন নিয়ন্ত্রণে থাকে, কারণ ক্যালোরি বাড়ে এবং মেটাবলিজম ভালো হয়। তাছাড়া মানসিক চাপও কমায়, কারণ দৌড়ানোর সময় আমাদের শরীরে এন্ডরফিন নামে এক ধরনের ভালো লাগার হরমোন মুক্ত হয়। সুতরাং এক কথায়, দৌড়ানো আমাদের শরীর ও মন দুটোর জন্যই উপকারী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। এখানে তুমি আরও একটা উপকারের কথা বলনি, যেটা হচ্ছে ওই ছাত্রনেতা যে দৌড়াচ্ছে নেতার পিছনে, তার ভবিষ্যতও কিন্তু দৌড়াচ্ছে, অর্থাৎ আগাচ্ছে, যার ফলশ্রুতিতে দেখা যাবে উনি কোনো ভালো পোস্ট হয়তো ভবিষ্যতে পাবেন। ঠিক এরকম একটি কাজ করা দুই দিকে উপকার, একদিকে স্বাস্থ্যের উপকার, একদিকে কেরিয়ারের উপকার, আর একদিকে তুমি তো যা বিস্তারিত বললেই। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।